কোন আক্কেলে একটা 14 বছর বয়সের মেয়েকে আমার ঘাড়ে ঝুলিয়ে দিচ্ছ তুমি বাবা? সমুদ্রের কথা শুনে বার কয়েক দরজার দিকে তাকালেন শান্ত আহমেদ। তারপর ফিসফিস করে বললেন। একটু আস্তে বল বাবা, সবাই কি ভাববে? সমুদ্রের কথার আওয়াজ বাড়লো, বই কমলো না। আরেকটু জোরেই বলল। দেখো বাবা, মোটেও তোমার বড় ছেলের দোষটা আমার উপর চাপাবে না। আমি কিভাবে এই বাচ্চা মেয়ে সামলাবো? শান্ত আহমেদ দরজাটা আরেকটু চাপিয়ে দিলেন। ছেলের হাত ধরে বিছানায় বসিয়ে বললেন। এমন করে না বাবা, শোন একটু। সমুদ্র বাবার দিকে তাকাচ্ছে না, সামনের দিকে তাকিয়ে আছে। বিরক্তিতে ভ্রু কুঁচকে আছে তার। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল। বলো। শান্ত আহমেদ ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন। তুই তো আমার বাধ্যগত ছেলে, বল রাজ কি আর এমন? সমুদ্র যেন তেতে উঠল। ঝটকা মেরে বাবার হাত সরিয়ে বলল। আমি কখনোই তোমার প্রিয় ছিলাম না, ছিল তোমার বড় ছেলে। এমন কথা বলে না বাবা, তুই বোঝার চেষ্টা কর। আহমেদের একটা সম্মান আছে তো। ও হ্যাঁ, এখন ও একটা কাণ্ড করে পালিয়েছে বলে সম্মান বাঁচাতে আমাকে পেলে। এমন কেন করছিস? তুই তো সবটাই বুঝিস। তাছাড়া রাজের এই বিয়েতে মত ছিল না। ছিল না তাহলে কেন বিয়ে দিতে গিয়েছিলে শুনি? যেন আমার ঘাড়ে চাপাতে পারো? রাগের চোটে সমুদ্র কি বলছে সে নিজেও জানে না। তবে ছেলের চোখে রাগের চেয়ে জেদটাই বেশি দেখতে পারছেন শান্ত আহমেদ। কিন্তু সমুদ্রকে তো রাজি করাতেই হবে। উনি শান্ত গলায় বললেন। তোর মায়ের মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করিনি তোর কষ্ট হবে বলে। কখনোই তোর প্রাণটাকে কষ্টে রাখিনি, আদরে রেখেছি। তবুও তোর মনে হয় যে রাজকে আমি তোর থেকে বেশি ভালোবাসি? সমুদ্র এবার একটু দমে গেল। চুপ হয়ে ভ্রু কুঁচকে জানালার দিকে তাকিয়ে রইল। সে অজান্তে উল্টোপাল্টা অনেক কিছু বলে দিয়েছে, যা তার উচিত হয়নি। শান্ত আহমেদ আবারও বলতে লাগলেন। সমুদ্র, ছোটবেলা থেকেই তুই একটু রাগী আর রাজ একটু গম্ভীর। রাজ ভালোবাসে সারাদিন পার্টি ক্লাব এগুলো নিয়ে থাকতে, আর তুই পড়াশোনা বাবার বিজনেসে হালকা সাহায্য করতে ভালোবাসিস। তোদের বয়সের পার্থক্য কত? 3 বছর। রাজের 25 আর তোর 22। সবকিছুতেই তোদের মধ্যে ভীষণ পার্থক্য। সমুদ্র এবার একটু শান্ত হলো। আবারও বসে পড়ল বিছানায়। বাবার দিকে তাকিয়ে আস্তে করে বলল। ও যে রাজি না, এটা কি তুমি আগের থেকে জানতে বাবা? শান্ত আহমেদ মাথা নিচু করে ফেললেন। সমুদ্র কৌতূহল নিয়ে তাকাতেই শান্ত আহমেদ মাথা নাড়ালেন। সমুদ্র অন্যদিকে তাকিয়ে বললেন। তবু তুমি এত বড় রিস্কটা নিলে? তুই তো জানিসই রাজ কেমন। ও কখনোই একটা গ্রামের মেয়েকে বিয়ে করতে ইচ্ছুক না, তার উপর বয়স কম। সমুদ্র তাচ্ছিল্য হাসলো, তারপর বলল। আমাদের উচিতই হয়নি এখানে বিয়ে ঠিক করা বাবা। শান্ত আহমেদ ছেলেকে বোঝানোর চেষ্টা করে বলতে লাগলেন। ঠিক করার তো একটা কারণ আছে, তোকে বলা হয়নি কারণটা অবশ্য। সমুদ্র বাবাকে থামিয়ে দিয়ে বলল। আমি জানতেও চাই না। শান্ত আহমেদ ছেলের কাঁধে হাত রেখে বললেন। তোর ভাই তো মেয়েটাকে না দেখে গাইয়া ভূত বলে কি অপমান করলো, আর শেষ সময় রাজি হয়ে যে পালাবে, এটা তো আমার চিন্তা ভাবনার বাইরে ছিল। সমুদ্র নিচের দিকে তাকিয়ে বলল। মেয়েকে আমিও দেখিনি বাবা, তুমি আর তোমার মেয়ে গিয়ে পছন্দ করেছিলে। তুই তো বলেছিলি যে তুই কাজে ব্যস্ত আর পড়াশোনা রয়েছে। তোর ভাই বলেছিল আমাদের পছন্দই ওর পছন্দ। আমি কোথায় যাব এখন? কোন বিপদে ফেললি তোরা আমায়? সমুদ্র চুপচাপ বসে রইল। শান্ত আহমেদ মনে মনে ভাবতে লাগলেন। এইভাবে মেয়েটার জীবন কিভাবে নষ্ট হতে দেব আমি? মা মরা মেয়েটা, আহারে, ওকে বাঁচাতেই তো আমার ঘরে তুলতে চাইলাম, আর এখন ওকে আরো কলঙ্কিত করে দিচ্ছি। কথাটা ভেবেই সমুদ্রের দিকে তাকালেন শান্ত আহমেদ। তারপর বললেন। তোর যদি আমাদের সম্মানের কোনো মায়া না থাকে তবে আমি কি করব? আর তুই হয়তো চাস এই মেয়েটার জীবনটা নষ্ট হোক। সমুদ্রের হাত মুষ্টিমেয় হয়ে গেল। একটু রাগ হলো বাবার উপর। তার বাবা তাকে এমন ভাবে। শান্ত আহমেদ ছেলের রাগ বুঝতে পেরে আরেকটু রাগাতেই বললেন। তুইও তার মানে রাজিরই মতো মেয়েটার সম্মান ইজ্জত দেখলি না? আমারই বোঝার ভুল রে, রক্ত তো দুই ভাই বলে কথা। সমুদ্র এবার রেগে দাঁড়িয়ে গেল। কিছু না ভেবেই বলল। আমি রাজি বিয়েতে। শান্ত আহমেদ খুশি হয়ে বললেন। সত্যি তুই রাজি? সমুদ্র কিছুক্ষণ চুপ থেকে চোখ বন্ধ করে বলে উঠল। হ্যাঁ আমি রাজি। তাহলে মেয়ের ছবি দেখাই, দেখে নে একবার। যদিও প্রয়োজন নেই তো, তবুও। সমুদ্র গম্ভীর কণ্ঠে বলে উঠল। না, তার কোনো প্রয়োজন নেই, না দেখেই রাজি আমি।
অন্যদিকে পাড়া প্রতিবেশীদের কটূক্তি কথায় লুকিয়ে রাখা চোখের পানিগুলো ধীরে ধীরে বৃষ্টির মতো নামতে শুরু করলো তারার গলা বেয়ে। তা দেখে তারার সৎমা জাহানারা বেগম রেগেই বললেন, কোন কুক্ষণে যে আমি এই ঝামেলাটাকে কাঁধে নিয়েছিলাম আল্লাহই জানে। এখন এই ভরা বিয়ে বাড়িতে অপমানিত হইতে হচ্ছে। তারা কিছু না বলে চুপচাপ চোখের পানি ফেলছে। তা দেখে জাহানারা বেগম আবারও বলে উঠলেন, আমি তো জানতামই এমন অপয়া মাইয়ারে কেই বা বিয়ে করব বলো। শুধু এই রূপটা থাকলেই তো হইব না, লক্ষ্মী অলক্ষ্মী বইলেও তো একটা ব্যাপার আছে। তারা এবার চুপচাপ। প্রতিবেশীরা নানা কথা বলে উঠলে জাহানারা বেগম হালকা রেগে বললেন, ওনারা পছন্দ করলে আমি কি করুম? আর এই ঝামেলা দূর হইলে তো আরো ভালা। যাজ্ঞা। তারার মামি এতক্ষণ চুপ ছিলেন, এবার মুখ খুললেন। তোমরা তো আগে থেকেই তাহারে বুড়া বেডার লাগে বিয়া দিয়ার শখ ছিল। তাও তো রাজমাত্র 11 বছর, তুমি তো 17-18 বছরের বড় বেডা খুঁজছিলা। জাহানারা বেগম তারার মামিকে রাগ দেখিয়ে বললেন, এটার মধ্যে তোমার কি হুনি? তারার বাবা মইরা যাইবার আগে তারার দায়িত্ব আমার হাতে দিছিল, এর লাগি আমার যা ইচ্ছা করবো। তাই বলে বুড়া বেডাও বাদ দিছে না? এতই যেহেতু দরদ, তাইলে তার দায়িত্ব নিলে না কেন? নিছো না যেহেতু, তাইলে চুপ থাকো। এবার তারার মামি চুপ হয়ে গেলেন। কি বা বলবেন উনি? ওনার তো নিজের সংসারই টানাপড়নের, নয়তো তারাকে রাখলে তার ক্ষতি হতো না। এদিকে জাহানারা বেগম বিড়বিড় করে কপাল চাপড়ে বলতে লাগলেন, ভাবছিলাম এটারে যেহেতু পছন্দ করছেন, এর পাশাপাশি আমার মায়েরও সমুদ্রের ঘাড়ে বসাইয়া দিতে পারবো। কিন্তু রাজ যে এমনি পালাইবো এইটা কে জানতো? জাহানারা বেগম নিজের বেইজ্জতির কথা চিন্তা করে রেগে গেলেন। তারাকে উদ্দেশ্য করে বললেন, অলক্ষী কোথাকার, ওর এখান থেকে। হলে শাড়ি চুরি গহনা। তারা এবার কাঁদতে কাঁদতে বলল, মা, দয়া করে আমাকে এই নামটা দিয়ে না, সহ্য হয় না। জাহানারা বেগম রেগে তারার দিকে এগিয়ে যেতে যেতে বললেন, কি কইলি তুই? আমারে শিখাইবি? অলক্ষীকে অলক্ষী কমু না তো কি কমু? না বলবেন না। পিছন থেকে পুরুষালী কণ্ঠ শুনে সেখানেই থেমে গেলেন জাহানারা বেগম। নিজেকে কিছুটা সামনে নিলেন। পিছে ফিরে শান্ত আহমেদকে দেখে বললেন, ভাই সাহ, আপনি? শান্ত আহমেদ ঘরে ঢুকতে ঢুকতে বললেন, হ্যাঁ আমি। আমার ছেলে পালিয়েছে বলে তো গ্রামের লোকেরা মিলে ভালোই অপমান করলেন। আমার তারা মাকেও কম কথা শোনাচ্ছেন না। জাহানারা বেগম মুখটা ঘুরিয়ে নিলেন, শক্ত গলায় বললেন, দুদিনের পরিচয় আপনার তারামা হইয়া গেল? তাইলে মারে এমন অপমান করলেন কেমনে? ছেলে তো পালাইছে। শান্ত আহমেদ জাহানারা বেগমের দিকে এগিয়ে এলেন, শান্ত গলায় বললেন, আর মাত্র কিছুক্ষণ পর বেআইন হবেন, তাই আর কিছু বললাম না। জাহানারা বেগম যেন বেশ অবাক হলেন, বিস্ময় নিয়ে তাকালেন শান্ত আহমেদের দিকে, তারপর বললেন। মানে? শান্ত আহমেদ হালকা হাসলেন। এবার তারার দিকে তাকিয়ে আবারও জাহানারা বেগমের দিকে দৃষ্টি দিলেন, তারপর বললেন, তারা হবে আহমেদের পরিবারের ছোট ছেলে সমুদ্র আহমেদের বউ। নামটা শুনে চোখ বড় বড় হয়ে গেল জাহানারা বেগমের। নিজের মেয়ের জায়গায় তারাকে দেখতে পেয়ে রেগে গেলেন উনি। তবুও কিছু বলার সাধ্যি হলো না, শুধু কড়া চোখে তাকালো তারার দিকে। এদিকে নিজের হবু স্বামীর নামটা শুনে হালকা কেঁপে ওঠে তারা। শান্ত আহমেদ জাহানারা বেগমকে উদ্দেশ্য করে আবারও বললেন, গিয়ে দেখুন সমুদ্র বাইরে বসে আছে। আপনারা যান, আমি তারা মায়ের সাথে একটু কথা বলে আসি। জাহানারা বেগম রাগী চোখে তারার দিকে তাকালেন। তারা মাথা নিচু করে আছে। সবাই চলে গেল জাহানারা বেগমকে যেতে না দেখে শান্ত আহমেদ বলে উঠলেন, প্লিজ যান। যাইতাছি। দাঁতে দাঁত চেপে বলেই স্থান ত্যাগ করলেন জাহানারা বেগম। শান্ত আহমেদ তারার পাশে গিয়ে বসে পড়লেন, মাথায় হাত রেখে বললেন, তোকে এই অত্যাচারের হাত থেকে বাঁচাতেই নিজের কাছে নিয়ে যাচ্ছি মা। ওখানে তুই ভালো থাকবি। তারা কিছু বলল না, চুপটি করে রইল। এই মুহূর্তে নিজের বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। বাবা থাকলে কি আর এত তাড়াতাড়ি বিয়ে হতে দিতেন? শান্ত আহমেদ তারার মনের অবস্থা বুঝতে পেরে বললেন, মোটেও ভয় পাস না মা, আমি তো তোর বাবার মতোই। তোর সৎমা তোকে বেঁচে দিতেও দ্বিধা করবে না রে। তার চেয়ে বরং আমি তোকে আমার সাথে নিয়ে যাই। মুখ খুলল তারা, আস্তে করেই বলল, সৎমা হোক, অত্যাচার করুক, মা তো মা। আমাকে খাবার দিয়েছেন, পড়িয়েছেন, এতটুকুই অনেক। তাই ওনাকে কিছু বলবেন না। শান্ত আহমেদ মুচকি হাসলেন। তারার এমন একজন মানুষের প্রতি মায়া দেখে মনে মনে বললেন, জিনিস একখান সমুদ্র, আজ না হয় কাল তুই ঠিকই বুঝবি। তোর জন্য খাঁটি সোনা নিয়ে যাচ্ছি আমি, খাঁটি সোনা। এদিকে তারা এক মন ভেবে চলেছে কি হবে তার পরবর্তীতে জীবনে। সমুদ্র কি আদৌ আপন করে নিবে তাকে, নাকি সৎ মায়ের মতোই অলক্ষী বলে অত্যাচার করবে? আর কি বা হবে তার স্বপ্নের? সত্যি হবে কি সেটা, নাকি সমুদ্রের রাজের মতো পালাবে? রাজ তো বিয়ের সময়, সমুদ্র কি বিয়ের পর?
এতটুকু ভেবেই তারার চোখ থেকে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল। ডাক পড়ল বাইরে থেকে, যেতে হবে তাকে আর মাত্র কিছুক্ষণ। বাধা পড়ে যাবে সমুদ্রের সাথে এক পবিত্র বন্ধনে, যার থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন। ফুল দিয়ে সাজানো খাটে বউ সেজে বসে আছে তারা। পরনে ভারী বেনারসি আর শ্বশুরের দেওয়া অলংকার। মাথায় ঘুরপাক খাচ্ছে হাজারো চিন্তা। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার সামনের দেয়ালে টানানো ছবিটার দিকে। খুব সুন্দর করে নীল পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে সমুদ্র। মুখে গেলে আছে এক চিলতে হাসি, গালে টোল। উফ, কতটা সুন্দর উজ্জীবিত সেই হাসি। তারা কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, ছবি দেখে তো ওনাকে ভালো মানুষই মনে হচ্ছে, দেখতেও নায়কদের মতো লাগে। ভেবেই মুখ চেপে হাসলো তারা। তারপর আবারও ভাবতে লাগলো, কিন্তু আসলে উনি কেমন? তারার ভাবনার মাঝেই দরজা খোলার শব্দ হলো। কেঁপে উঠে তাড়াতাড়ি মাথায় কাপড় দিল তারা। কারোর আসার শব্দ হচ্ছে। ওনার ফাঁক দিয়ে দেখতে পেল ছবির সেই মানুষটা তার দিকে এগিয়ে আসছে। তারা ভয়ে নিজেকে আরেকটু গুটিয়ে নিল। এদিকে রুমে ঢুকেই বধূ বেশে একটা মেয়েকে বসে থাকতে দেখে তাচ্ছিল হাসলো সমুদ্র। মনে মনে ভাবতে লাগলো, সব শেষে কিনে একটা বাচ্চা মেয়ে। এতটুকু ভেবেই সে আটকে উঠল। মনের অজান্তেই অনেকটা এগিয়ে গেছে তারার দিকে। বিছানায় বসতে বসতে আরেকবার ভাবলো, মেয়েটার তো কোনো দোষ নেই, তাহলে ও কেন কষ্ট পাবে? বিছানায় হালকা শব্দ হওয়াতেই ধ্যান ভাঙল সমুদ্রের। পাশে তাকিয়ে দেখলো তারা ক্রমশ নিজেকে গুটিয়ে নিচ্ছে। ঘোমটার আড়ালে মেয়েটার চেহারা দেখা যাচ্ছে না। আলতারাঙ্গা শুভ্রবর্ণের পাজোড়া অনেক কষ্টে বেনারসির সাথে চাপিয়ে নিচ্ছে। একটু বিরক্ত হলো সমুদ্র। বিড়বিড় করে বলল, গ্রামের মেয়ে, তাও আজকালকার। এমন ভাব করছে যেন ও কিছুই বোঝে না। তারা ভয়ে বারবার ঢোক গিলছে। এমন পরিস্থিতির কথা সে কখনোই শোনেনি। সৎমা তো কখনোই তার সাথে কিছুই বলে না, শুধু গালিগালাজ আর বকাঝকা ছাড়া। তবুও তো নিজেকে মানিয়ে নিচ্ছে। হঠাৎ পিছনে পড়ে যেতে নিলেই সমুদ্র তারার হাত টেনে ধরলো। আলতু চিৎকার করে বলল, আরে কি করছো? পড়ে যাবে তো। তারার ঘোমটাটা মাথা থেকে পড়ে গেল। বেরিয়ে এলো কাজল লেপ্টে থাকা শুভ্র নির্মল মুখশ্রী, যার মধ্যে ভয়ের আভাস নেই, কোনো ভারী সাজ। শুধুমাত্র মায়াবী চোখ জোড়া আর গোলাপি রঙের ওষ্ঠজোড়া। ছোট্ট নাকফুল পরা সরু নাকটাকেও বাদ দিল না সমুদ্র। বেশ খুঁটিয়েই দেখছে সে তারাকে। চোখ জোড়া যেন কোটর থেকে বের হয়ে আসবে। পৃথিবীতে অনেক মেয়ে দেখছে সে, কিন্তু এমন ভয়ঙ্কর সুন্দরী মেয়ে সে আর একটাও দেখেনি। দেখতেই কেমন যেন আদর আদর পেয়ে যাচ্ছে। পরক্ষণে নিজের বউয়ের একটা নাম ঠিক করে ফেললো সে। চোখ বড় বড় করে তাকিয়ে ঠোঁট নাড়িয়ে আস্তে করে বলল, আদরিনী। ভেবেই তারার ভয়ার্ত দৃষ্টির সম্মুখীন হলো সমুদ্র। পালকহীন চোখে তারার দিকে তাকিয়ে সমুদ্র বিড়বিড় করে বলল, এই মেয়ে আমার জন্য, শুধু আমার। ভাবতেই শরীরটা কেমন ঝাঁকুনি দিয়ে উঠল তার। এদিকে নিজের হাতটা ছাড়িয়ে আবারও আগের মতো হয়ে গেল তারা। ঘোমটার আড়ালে নিজেকে লুকিয়ে নিল। উঠে দাঁড়ালো সমুদ্র। এখানে আর বসে থাকা যাচ্ছে না। কেমন অস্থির লাগছে তার। বুকের মধ্যে কেমন তোলপাড় শুরু হয়ে গেছে। দাঁড়িয়েই ভাবলো, বাবা কি আনলো আমার জন্য? এ তো পুরোই পড়ি। দেখলেই আদর পায়। মনে হয় টমেটোর মতো গালগুলোকে টুপ করে চুমু খেয়ে দেই, যাকে বলে আদরিনী। তারপর কি ভেবে বসে পড়লো তারার দিকে তাকিয়ে ভাবলো, মেয়েটা তো ভয় পাচ্ছে, ওর ভয়টা ভেঙে দেওয়া উচিত নয় কি? তাছাড়া আমার তো মন ভরছে না তাকে দেখে। ভাবতে ভাবতে তারার দিকে হাত এগিয়ে দিল সমুদ্র। উদ্দেশ্য তারার ঘোমটা খুলে আরেকবার দেখবে সে। বারবার দেখতে ইচ্ছে করছে তার। একবার দেখে মোটেও মন ভরেনি। এদিকে সমুদ্রের হাত বাড়ানো দেখে আর নিজেকে সামলানো গেল না। ভয়ের চোটে ফোপাতে লাগলো তারা। থমকে গেল সমুদ্র। কান্নার ঝংকার শুনে কেমন যেন ভয় ভয় করে উঠল। দ্রুত তারার ঘোমটা সরাতেই দেখতে পেল তারা চোখ বন্ধ করে ফুপিয়ে কেঁদেই চলেছে। নাকটা লাল টকটকে হয়ে গেছে। লেপ্টে থাকা কাজলটা আরো লেপ্টে গেছে। ঠোঁটটাও লাল হয়ে গেছে। সমুদ্র ঢোক গিলল। বুকটা কেঁপে উঠল তার। কাপা কাপা হাতে তারার গাল স্পর্শ করে হালকা তুতলিয়ে বলল, কি হয়েছে আদরিনী, তুমি কাঁদছো কেন? নিজের গালে পুরুষালী স্পর্শ পেয়ে কেঁপে ওঠে তারা। জীবনে প্রথম বাবা ছাড়া অন্য কোনো পুরুষ গালে স্পর্শ করলো তার। তার সাথে মায়াবী ডাক। তারা এখনো চোখ বন্ধ করে কেঁদে চলেছে। সমুদ্রের বুকে যেন উথাল পাথাল হয়ে যাচ্ছে। কেন কাঁদবে তারা আদরিনী? মোটেও এই কান্না সহ্য হচ্ছে না তার। এই কান্নাতেই যেন একটা মায়া লুকানো আছে। না জানি হাসলে আমার কি হবে? ভেবেই সমুদ্র আবারও তারাকে থামানোর জন্য বলল, প্লিজ কেঁদো না। আচ্ছা, অন্তত কাদার কারণটা তো বলো।
তারা এখনো নিশ্চুপ, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। সমুদ্র এবার কিছু না ভেবে বুকে আঁকড়ে ধরলো তারাকে। এই কান্না যে সহ্য হচ্ছে না তার, সব ধ্বংস করে দিতে ইচ্ছে করছে। তারার কান্না থামাতে সে আবারও বলল, প্লিজ কেঁদো না আদরিনী, কি চাই তোমার বলো, সব এনে দিব আমি। তারা এবার কান্না থামালো, অনুভব করলো কোনো নরম কিছুর সাথে আটকে আছে সে। চোখ খুলে নিজেকে সমুদ্রের বুকে দেখে ছিটকে সরে গেল সে। ভয়ার্ত গলায় বলল, আপনি সরুন। সমুদ্র তারাকে সামলানোর জন্য এগিয়ে গিয়ে বলল। কি হয়েছে বলো আমায়। তারার কথা শুনে সরে গেল সমুদ্র। কেমন যেন করে উঠল ভেতরটা, এতটা কষ্ট লাগছে তার এই প্রথম। তার আদরিনী তাকে দূরে যেতে বলছে। যার মায়া সমুদ্র ডুবেছে বেশ কিছুক্ষণ হলো। সমুদ্র আর কিছু না ভেবে সরে এলো, বারান্দায় দাঁড়িয়ে পড়লো, জানালা দিয়ে বাইরে তাকিয়ে চাঁদ দেখতে লাগলো আর মনে মনে ভাবলো, কার মায়ায় জড়াচ্ছি নিজেকে, ওর থেকে সরে যাওয়া যে অসম্ভব আমার পক্ষে, কিন্তু ও তো দূরে দূরে থাকতে চায় আমার থেকে। সমুদ্রের ভাবনার মাঝে হঠাৎ বারান্দায় থাকা খাঁচাটা থেকে তোতা পাখিটা ডেকে উঠল। সমুদ্রের আসার খবর পেয়ে গেছে সে। মুচকি হাসলো সমুদ্র, এগিয়ে গেল পাখিটার দিকে, আস্তে করে ডাকলো, রাজা। তোতা পাখিটাও সাথে সাথে তাল মিলিয়ে বলল সমু। হাসির পরিমাণ বাড়লো সমুদ্রের। পাখিটার খাঁচাটাকে দোলাতে লাগলো আর এক দৃষ্টিতে তাকিয়ে রইল জানালার বাইরে। এদিকে বারান্দা থেকে পাখির মতো আওয়াজ শুনে তারা আস্তে আস্তে মাথা তুলল। ভীষণ কৌতূহল হচ্ছে তার, নানাবিধ ভাবনা হচ্ছে, যেমন আচ্ছা, পাখিটা কি কথা বলতে পারে নাকি? কাকে ডাকলো ওভাবে? হম মেরে কিছুক্ষণ বসে রইল তারা। বারান্দা থেকে বারবার পাখির শব্দই আসছে আর নিজেকে আটকে রাখতে না পেরে বিছানা থেকে নেমে পড়ল। ঘুমটাও ততক্ষণে খুলে পড়ে আছে। এদিকে গেল বারান্দার দিকে। বারান্দায় প্রবেশ করতেই দেখতে পেল সমুদ্র নামের লোকটা খাঁচাটা ধরে জানালার দিকে তাকিয়ে, আর পাখিরা ডাকছে সমু। তারার মুখে হাসি ফুটে উঠল। পাখিটাকে ধরার অদম্য কৌতূহল জেগে উঠল মনে। মুহূর্তে নিজের বিয়ে, ভয়, স্বামীর কথা ভুলে এগিয়ে গিয়ে খাঁচাটা ধরে নাড়াতে লাগলো আর বলতে লাগলো, তুমি কি সুন্দর কথা বলো, তোমার নাম কি গো? কিন্তু পাখিটা শুধু একটা কথাই বলছে, সমু সমু সমু। তারার ঠোঁট উল্টে গেল, চোখ এড়ায় না সমুদ্রের। তারার এভাবে খাঁচা ধরাতে ভীষণ অবাক হয়েছিল সে। মুহূর্তেই নিজেকে সামলে তারার কাণ্ড দেখতে ব্যস্ত হয়ে পড়েছিল, কিন্তু তারার এই রূপটা দেখে চোখটা সরিয়ে নিল। নিজেকে সামলানো বড্ড দায়। তারা আবারও বলল, সমু? সমু কি? তোমার নাম বলো না, নাম কি তোর? ধুর। তারা কিছুক্ষণ থুতনিতে আঙ্গুল ঠেকিয়ে কি যেন ভাবলো, তারপর বলল, ও, তোর নাম সমু বুঝি? অমনি সমুদ্র হেসে বলল, না রে পাগলি, ও আমায় সোমু বলে, ওর নাম রাজা। তারা পাখিটার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর আবারও সেই লোকটার দিকে তাকিয়ে গলা শুকিয়ে গেল। সে তো এই বিষয়টা ভুলে গিয়েছিল। এখন যদি ওই লোকটা তাকে মারে ভেবেই তারা ভয়ার্ত কণ্ঠে বলল, আমি আর আসবো না, তো তবু মারবেন না? বলেই চলে যেতে নিল। বেশ অবাক হলো সমুদ্র। সাহস করে তারার হাত ধরে বলল। কে মারবে? তারা চোখ মুখ কুচকে হাত ছোটানোর চেষ্টা করছে আর কাঁদো কাঁদো গলায় বলছে। আপনি? কিছুটা আন্দাজ করলো সমুদ্র। তারার ভয় কাটাতে হাতটা ছেড়ে দিল। পাখিটাকে নাড়িয়ে বলল, দেখো তো রাজাকে কি আমি মারি? তারা একটু শান্ত হলো, বিস্ময় নিয়ে তাকিয়ে রইল পাখিটার দিকে। সমুদ্র হেসে বলল, ও আমার নামও বলে, তুমি দেখেছো? আরো অনেক কিছুই বলে, যেমন ধরো খিদে পেলে কলা ভাত এসব বলে। আর আমাকে দেখলে সোমু বলে, জেসিকে দেখলে জেসি বলে, বাবাকে দেখলে বাবা ডাকে। তারা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ছোট বোন জেসি আর বাবার কথা বললেও রাজের নাম উচ্চারণ করলো না সমুদ্র। সে চায় না এটা বলে তারাকে আবারও কিছু মনে করাতে। এমন শান্ত দেখতেই ভালো লাগছে তার, মন ভরে দেখতে পারছে। তারাকে দেখতে দেখতে সমুদ্র বলল, কদিন পর তোমার নামও বলবে দেখো। এবার মুখ খুললো তারা, আলতো চেঁচিয়ে বলল। আমার নাম? তারার মুখে স্বাভাবিক কথা শুনে প্রশান্তির হাওয়া বয়ে গেল সমুদ্রের বুকের মধ্যে। এতক্ষণে বুকে ঝড় থামলো। মুচকি হেসে বলল, হ্যাঁ তোমার নাম, কিন্তু ওকে শিখাতে হবে। সাথে সাথে তারার পাল্টা প্রশ্ন। তারা চোখ বড় বড় করে বলল, কে শেখাবে ওকে? আমাকে সব শিখাতে হয়, কিন্তু শিখাবো না। কেন? কারণ তুমি তো আমাকে ভয় পাও, তবে আমি কেন তোমার নাম শিখাবো? তারা সবকিছু ভুলে গিয়ে উৎফুল্ল হয়ে বলল, না না, আমি ভয় পাই না। আপনি কি ভূত নাকি যে ভয় পাবো? আপনি খুব ভালো, আমার নামটাও শিখিয়ে দিন না ওকে। সমুদ্র গালমরা হাসলো। ভীষণ আনন্দ হচ্ছে তার। তার আদরিনী তাকে আর ভয় পায় না। সমুদ্র আবারও বলল। হুম, এভাবে তো মানবো না। তারা এবার ঠোঁট উল্টে বলল। তাহলে? সমুদ্র মুচকি হেসে তারার দিকে হাত এগিয়ে দিল, তারপর বলল, আগে আমার বন্ধু হবে বলো।
তারা একবার হাতের দিকে তাকিয়ে সমুদ্রের দিকে তাকালো। সমুদ্রের কেন যেন ভয় হচ্ছে, এমন আগে হয়নি। মনে মনে বলছে, ও যদি বন্ধু না হয়? সব মেয়ে সমুদ্র আহমেদের পিছনে ঘুরে বন্ধু হওয়ার জন্য, আর আমার কিনা বন্ধুত্ব করতে গিয়ে বুক কাঁপছে, তাও নিজের বউয়ের সাথে। ভেবেই মাথা চুলকায় সমুদ্র। তারার দিকে আরেকটু এগিয়ে নিয়ে যায় হাতটা। তারা হাতটা এগিয়ে দিতে গিয়েও নামিয়ে নিল। সমুদ্র অবাক হয়ে বলল, কি হলো, বন্ধুত্ব করবে না? আমি কি খুব বাজে? তোমার সাথে তো বাজে বিহেভিয়ার করিনি আমি, তাহলে কেন বন্ধুত্ব করবে না? বন্ধুত্ব করব, কিন্তু হাত রাখতে পারবো না। সমুদ্রের লোভটা যেন 10 গুণ বেড়ে গেল। যে কোনো মূল্যে আবারও তারার নরম হাতে ছোঁয়া চাই তার। তখন তো জোর করে ধরেছিল, এখন না হয় তারা নিজ ইচ্ছাতে হাত রাখুক। সমুদ্র তারাকে আশ্বাস দিয়ে বলল, বন্ধুর হাতে হাত রাখলে কিছুই হয় না। কিন্তু তাহলে আমিও নাম শিখাবো না। বাই। এই না। বলতে বলতে সমুদ্রের হাতে হাত রাখলো তারা। মুচকি হাসলো সমুদ্র। আলতো করে তারার হাতটা চেপে ধরে হ্যান্ডশেক করলো। তারার নজর তখন খাঁচায় থাকা পাখিটার দিকে। পাখিটা তাকে ডাকবে ভাবতেই মনটা কেমন যেন খুশিতেই ভরে উঠছে। সমুদ্রের হাত ছেড়ে তারা লাফাতে লাফাতে বলল, এইবার তো আমার নাম শেখাবেন। আস্তে আস্তে শিখাবো তো আদরিনী। তো এক্ষুনি শেখান না। সমুদ্র রাজের দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও থেমে গেল। মুখ বন্ধ করে তাকালো তারার দিকে। তার তো বউয়ের নাম জানা নেই, এবার মেয়েটাকে কিভাবে কথাটা জিজ্ঞেস করবে। তারা মুখ দিয়ে চ শব্দ করে বলল, উফ, কখন শেখাবেন? সমুদ্র মাথা চুলকে জোরপূর্বক হাসলো। তারপর তারাকে উদ্দেশ্য করে বলল, কিন্তু তোমার নামটা কি? তারা কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল সমুদ্রের দিকে। সমুদ্র একটু ভয় পেয়ে গেল। তারার কেমন লাগবে বিষয়টা এটা ভেবে। তাকে কি রাগ করবে? সমুদ্রের ভাবনার এক বালতি পানি ঢেলে তারা আকাশের দিকে ইশারা করে বলল, আমি হলাম চাঁদের বন্ধু। সমুদ্র সেদিকে তাকিয়ে রইল। তারপর তারার দিকে তাকিয়ে মুচকি হাসলো। দুজন একসাথেই বলে উঠল। তারা? তারপর দুজনেই হাসতে লাগলো। তারার মুখের হাসি যেন সমুদ্রের বুকে ঝড় তুলে দিচ্ছে। ভালোবাসার সুন্দর পাখিরা যেন মনের মধ্যে উড়াউড়ি করছে তার। এ কেমন অনুভূতি, তাও এই বাচ্চা মেয়েটার প্রতি ভেবে মনের অজান্তেই হেসে ফেললো সমুদ্র। তারা দোলনায় বসে পাখিটার সাথে নিজের মতো কথা বলেই চলেছে, আর পাখিটাও সমু সমু বলে চেঁচাচ্ছে। আর সমুদ্র, সে তো তার আদরিনীকে দেখতেই ব্যস্ত আর ভাবছে, এই মেয়েকে কিনা আমি বিয়ে করতে অস্বীকার করছিলাম কেন? ভাগ্যিস বাবা জেদ উঠালো। এবার আমি কখনোই আদরিনীকে যেতে দিব না, কখনোই না। ভাবতে ভাবতে খেয়াল করলো তারা দোলনায় হেলে পড়ে ঘুমিয়ে গেছে। মুচকি হেসে তারাকে কোলে তুলে নিল সমুদ্র। বিছানায় শুইয়ে নিজে বসে পড়লো সামনে। তারার ঘুমন্ত মুখটা দেখেও যে লোভ লাগছে তার। আদরিনীর অবুঝ মনটা কি বুঝবে না? সমুদ্র যে কিছুতেই ঘুম আসছে না। মন চাচ্ছে সারাটা জীবন এভাবেই দেখতে দেখতে কাটিয়ে দিক। মনে মনেই বলল, এই মেয়ে তো আমার ঘুম হারাম করে দিবে দেখছি। আমার পক্ষে তো ওকে ছাড়া থাকাই সম্ভব না। সকালের নরম রোদ আর মিষ্টি উজ্জ্বলতা তারার চোখে মুখে পড়তে আস্তে আস্তে চোখ খুলল সে। জানালার দিকে তাকিয়ে বুঝলো বেশ বেলা হয়ে গেছে। আশেপাশে তাকিয়ে নিজেকে সমুদ্রের বিছানায় শো অবস্থায় পেল তারা। আর সমুদ্র তার পাশে বসতে বিছানাতে মাথা রেখে ঘুমিয়ে আছে। তা দেখে তারা লাফ দিয়ে উঠে পড়ল আর আস্তে করে বলল, এই কি, আমি না কালকে রাতে বারান্দায় ছিলাম, এখানে কিভাবে এলাম? আর উনি এভাবে শুয়ে আছেন কেন? বলেই তারা বিছানা থেকে নেমে পড়ল। শাড়িটা ঠিক করে সমুদ্রের দিকে তাকিয়ে ভাবলো। উনি এভাবে যে ঘুমোচ্ছেন, ওনার হয়তো কষ্ট হচ্ছে। ভাবতে ভাবতে তারা সাহস করে একটু এগিয়ে গেল সমুদ্রের দিকে। দেখলো সমুদ্র নিজে 2 হাত উপরে মুখ গুজে ঘুমে বিভোর। তারা আবারও ভাবলো, আমি কিভাবে ডাকবো ওনাকে? আর উনি যদি রেগে যান, যেমনটা মা করতেন? ভেবেই তার মনটা খারাপ হয়ে গেল। পরক্ষণে আবার ভাবলো, কিন্তু উনি তো মায়ের মতো করেন না আমার সাথে। কালকে রাতে তো অনেকক্ষণ গল্প করেছেন। তবে কি সত্যি উনি আমার বন্ধু? তারা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গালে হাত দিয়ে কিছুক্ষণ ভাবলো। চিন্তা করলো সে কি আদৌ সমুদ্রকে ডাকবে নাকি ডাকবে না। সবশেষে তারা গাল ভর্তি করে হাসলো। আপন মনেই বলল, ডেকে দিই ওনাকে, উনি তো আমার বন্ধুই। আমি যখন গতকাল কাঁদছিলাম তখন উনি বেশ উতলা হয়ে গেছিলেন। তাহলে এখন ওনার নিশ্চয়ই কষ্ট হচ্ছে। আমি কেন ওনার মতো উতলা হব না? এরূপ বলে তারা সমুদ্রের সামনে আরেকটু এগোলো। ডাকতে যাবে এমন সময় দরজায় নক পড়লো। কেঁপে উঠল তারা। এমনিতেই তো তার একটু একটু ভয় লাগছিল সমুদ্রকে ডাকতে গিয়ে, তার উপর আচমকা দরজায় নক। তারা তাড়াতাড়ি করে বুকে থুথু দিয়ে বলল, কে? সমুদ্র তখনও ঘুম। তারা দরজার দিকে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল। খোলাই ছিল, শুধু ভেরানো। তা দেখে সমুদ্রের বোন জেসি বলে উঠল, আরে, দরজা তো খোলাই ছিল দেখছি।
তারা নিচের দিকে তাকিয়ে মাথা নাড়ল। জেসিকে সে চিনে না এমনটা নয়, প্রথমে তাকে দেখার জন্য জেসি গিয়েছিল বাবার সাথে, আর গতকাল রাতেও জেসি তাকে সাজিয়ে দিয়েছিল। তারার ভাবনার মাঝেই জেসি মুচকি হেসে বলল, কেমন আছো তারা? ততক্ষণে সমুদ্রের কথাটা সম্পূর্ণ তারার মাথা মস্তিষ্ক ত্যাগ করেছে। তারা মাথা উঁচু করে জেসির দিকে একবার তাকিয়ে আস্তে করে বলল, জি ভালো। জেসি হয়তো বুঝে গেল তারার অস্বস্তি লাগার বিষয়টা। তারার চোখে মুখে যেটা স্পষ্ট ফুটে উঠেছে, তারাকে স্বাভাবিক হতে সময় লাগবে। তাই জেসি তারার হাত ধরে বলল, চলো তোমাকে ফ্রেশ করিয়ে দিই। তারা ভীষণ অবাক হলো জেসির কথায়। জেসির দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, ফ্রেশ করিয়ে দেবে কেন? জেসি হালকা হেসে বলল, কারণ তুমি তো ছোট, তোমাকে আমি রেডি করিয়ে দিব। তারা ঠোঁট উল্টে বলল, কিন্তু আমি তো এত ছোট নই, আমি ফ্রেশ হতে পারি। তারার বাচ্চা বাচ্চা কথায় হেসে ফেলল জেসি। তারার মাথায় হাত বুলিয়ে বলল, আমি জানি তো তারা, কিন্তু তুমি তো ওয়াশরুম চেনো না, আর জামা কাপড় কই সেটাও জানো না। তাই আজ বরং আমি সাহায্য করি। তারা আবারও সেখানে দাঁড়িয়ে গালে হাত দিয়ে কিছুক্ষণ ভাবলো, তারপর দাঁত বের করে হেসে বলল, তুমি খুব ভালো, আমি যাব তোমার সাথে। জেসিও মুচকি হেসে তারার হাত ধরে নিজের রুমের দিকে এগিয়ে গেল। তারা জেসিকে একদম নিজের মনের মধ্যে গেঁথে ফেললো। নিজের সত্তাকে মনে মনে বলল। আরেকজন বন্ধু পেয়ে গেলাম। পিট পিট করে চোখ খুলে নিজেকে বসা অবস্থায় পেল সমুদ্র। ভ্রুকুচকে সামনে তাকিয়ে মস্ত বড় জানালাটা দেখতে পেল, সাথে পেল পাখির কিচিরমিচির শব্দ। সমুদ্র জোরে জোরে দু একটা শ্বাস নিয়ে আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো। ওয়াশরুমের দিকে যাবে ঠিক তখনই মনে পড়ল, কি রে, আমার বউ কই? সমুদ্র আশেপাশে কয়েকবার তাকালো, বিছানায় তো নেই। সমুদ্র ভাবলো বিছানার ওপাশে পড়ে টরে গেল নাকি। মেয়েটা তো বাচ্চা, তাই লাফ দিয়ে বিছানায় উঠে ডাকলো, তারা, তারা। না, কেউ তো নেই। মুহূর্তেই যেন সমুদ্রের শান্ত মনটা ব্যাকুল হয়ে পড়ল। কই গেল তার আদরিনী? সমুদ্র মাথায় হাত দিয়ে বলল, ও তো কিছুই চিনে না এখানকার, বাড়িটাও তো চিনে না ভালো করে। কই গেল? আচ্ছা, বারান্দায় নয় তো? হয়তো পাখি দেখতে গিয়ে ঘুমিয়ে আছে। সমুদ্র প্রায় দৌড়ে গেল বারান্দায়। সেখানেও তারাকে না পেয়ে এবার যেন অস্থিরতা তৈরি হলো মন মস্তিষ্ক জুড়ে। দৌড়ে দরজা খুলে বাইরে চলে এলো। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে এক প্রকার চিল্লাতে চিল্লাতে বলল, তারা, তারা কই তুমি? নিচে নেমো এভাবে চিৎকার করছে সমুদ্র। সারা ড্রয়িং রুম খুঁজে চলেছে তারাকে। আত্মায় পানি চলে গেছে একদম। সামনে যে তার বাবা তার দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে সেদিকে কোনো খেয়ালই নেই। এদিকে ছেলের এমন বিহেভিয়ার দেখে ভীষণ অবাক হন শান্ত আহমেদ। পরক্ষণে নিজেকে বলেন, তার মানে টোপ গিলেছে। সমুদ্র নিজে বাবাকে খেয়াল করে দৌড়ে গেল বাবার কাছে। তারপর কাঁদো কাঁদো গলায় বলল, বাবা, তারা কই? সমুদ্রের বাবা শান্ত আহমেদ এক টক নড়ে চড়ে বসলেন। ছেলেকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বললেন, নেই। নেই মানে? নেই মানে নেই, ওকে ওর বাবার ব্যবসায় পাঠিয়ে দিয়েছি। অবাকের শীর্ষে সমুদ্র চোখ বড় বড় করে বলল। কেন বাবা? শান্ত আহমেদ নিজের হাসিটা লুকিয়ে অপর পাশে মুখ ঘুরিয়ে বললেন, তোর তো ওকে পছন্দ না, জেদের বসে বিয়ে করে ফেলছিস। কালকে রাতে সেটা উপলব্ধি করতে পেরে ওকে পাঠিয়ে দিলাম। সমুদ্রের যেন মাথায় আগুন লেগে গেল। রাগটাকে কন্ট্রোল করে দাঁতে দাঁত চেপে বলল, মানেটা কি? আমাকে জিজ্ঞেস করেছিলে একবারও? শান্ত আহমেদ হাই তুলতে তুলতে বললেন, তোকে জিজ্ঞেস করার কি আছে, তুই তো রাজি। না, আমি রাজি না। কেন? তারা তো 14 বছরের বাচ্চা মেয়ে। সমুদ্র উঠে দাঁড়ালো, পিছনে ফিরে বলল। হোক। এই সুযোগে একটু হেসে নিলেন শান্ত আহমেদ। ছেলে ধৈর্য পরীক্ষা করতে বলে উঠলেন, হোক মানে? তোর কোনো সমস্যা নেই? সমুদ্র রেগে গেল, দাঁতে দাঁত চেপে বলল, না, নেই। তারা কিনে দাও আমার। আরে শোন আগে, এটা কি আর এখন সম্ভব বলতো? কেন সম্ভব হবে না? ও আমার বউ, আমি এক্ষুনি যাচ্ছি ওকে আনতে। মানে এইভাবে তুই গ্রামে যাবি, এই অগোছালো পাঞ্জাবি আউলা ঝাউলা চুল? আমার এসবের প্রয়োজন নেই, তারা হলেই চলবে। যাচ্ছি আমি। বলেই সেখান থেকে যেতে নিল সমুদ্র। শান্ত আহমেদ মুচকি হেসে ছেলের কাণ্ড দেখতে ব্যস্ত। সমুদ্র দরজার কাছে যেতেই পিছন থেকে কেউ বলে উঠল, আপনি কোথায় যাচ্ছেন? পরিচিত সেই সুমধুর কণ্ঠস্বর শুনে বুকে নিশ্চিন্তের হাওয়া বয়ে গেল সমুদ্রের। মুখে ফুটে উঠল প্রশান্তির হাসি। পিছনে ফিরতে তারাকে সিঁড়ি দিয়ে নামতে দেখতে পেল। দৌড়ে গেল তার কাছে, গালে হাত রেখে বলল, তারা, তুমি ঠিক আছো? তারা কিছু না বলে আশেপাশে তাকাচ্ছে। জেসিও তার পাশে দাঁড়িয়ে আছে, মুখে লেগে আছে মুচকি হাসি। তারাকে কিছু বলতে না দেখে সমুদ্র বলে উঠল, কি হয়েছে? কিছু বলছো না কেন?
ওই আসলে সমুদ্র উত্তরের আশায় তাকিয়ে আছে তারার দিকে, আর তারা আমতা আমতা করে চলছে। সমুদ্র যে এমন একটা ব্যবহার এতগুলো মানুষের সামনে করবে, এটা তার চিন্তা ভাবনার বাইরে ছিল। কেমন অস্বস্তি হচ্ছে। জেসির হাতে আরেকটু চেপে ধরতে জেসি সমুদ্রকে উদ্দেশ্য করে বলল, কি করছিস এসব ভাই? তারা ছোট একটা মেয়ে। এবার একটু স্বাভাবিক হলো সমুদ্র। পিছনে ফিরে বাবার দিকে তাকিয়ে মাথা চুলকালো। নিজের বাবার এমন ফন্দি বুঝতে পেরে মাথায় থাবা মেরে বলল, নিজের বাবার চালটাই বুঝতে পারলি না সমুদ্র? দেখ। তারা জেসির হাত ধরে শান্ত আহমেদের সামনে গিয়ে দাঁড়ালো। মাথায় দেওয়া কাপড়টা আর একটু টেনে নিল। শ্বশুরকে উদ্দেশ্য করে আস্তে করে বলল। আসসালামু আলাইকুম। শান্ত আহমেদ মুখ ভর্তি করে হাসলেন। টেবিলে বসতে বসতে বললেন, ওয়ালাইকুম আসসালাম। তারা মা, বল কেমন আছিস? তারা হালকা হেসে আগের ন্যায় বলল। জি ভালো আছি। বলতে বলতে তারা চোখ গেল টেবিলে রাখা খাবারের দিকে। মুহূর্তেই খিদেটা যেন মাথাচাড়া দিয়ে উঠল। এতক্ষণ নিজেকে দমিয়ে রাখলেও এখন আর পারছে না। কত বেলা হয়ে গেছে। গ্রামে থাকলে এতক্ষণে হয়তো রাতের জমানো পান্তা ভাতই হয়ে যেত। তাছাড়া আর কি, মা কি তাকে এত ভালো খাবার দিত? মায়ের তো মনেই থাকতো না তার খাবারের কথা। তার ভাবনার মাঝে শান্ত আহমেদ বলে উঠলেন, আরে দাঁড়িয়ে আছিস কেন? বসে পড়, খিদে পাইনি তোর? তারা এমন কথা শুনে খাবার থেকে চোখ সরিয়ে শান্ত আহমেদের দিকে তাকালো। উনি নিজেও ততক্ষণে দাঁড়িয়ে গেছেন। তারার হাত ধরে টেবিলে বসাতে বসাতে জেসিকে উদ্দেশ্য করে বললেন, জেসি, তাড়াতাড়ি খাবার সার্ভ করে দাও ওকে, ও তো নিতে পারবে না। জেসিও বাবার কথা মতো খাবার বেড়ে দিল। তারা বেশ অবাক হয়েই বলল। আমি নিতে পারি তো। শান্ত আহমেদ পাশে বসে হেসে বললেন, জানি পারিস, তবুও করবি না। তারা আবারও বিস্মিত হয়ে বলল, কেন? কারণ হলো তোর এত কাজ করার বয়স হয়নি। হালকা পাতলা কাজ করবি, ঘর গোছানো, বিছানা গোছানো, এইসব। তারা একবার জেসির দিকে তাকালো। জেসিও তার পাশে বসে মুচকি হেসে সম্মতি দিল। তারা শুকনো ঢোক গিলে খাবার হাতে দিতে যাবে, ঠিক তখনই শান্ত আহমেদ হঠাৎ হাত ধরে ফেলল। তারা অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর বলল, কি হলো? শান্ত আহমেদ খাবারের প্লেটটা তুলে নিলেন। রুটি টুকরো নিয়ে তারার দিকে এগিয়ে দিয়ে বললেন, আমাদের পরিবারের একমাত্র ছোট সদস্য তুই, আর একমাত্র বড় সদস্য আমি। তাই তোকে খাওয়ানোর মধ্যে দিয়েই তোর এই বাড়িতে প্রথম অন্ন গ্রহণের নিয়ম পালন করলাম। তারা খাবার মুখে নিতে নিতে বলল, কেমন নিয়ম? তোর শাশুড়ির ইচ্ছে ছিল নিজের বৌমাকে আনার পরদিন প্রথম নিজ হাতে খাইয়ে দেবে, কিন্তু আফসোস। বলেই দীর্ঘশ্বাস ফেললেন শান্ত আহমেদ। তারাও ঠোঁট উল্টে বলল, আমার বাবাও তো এভাবে খাইয়ে দিত। এখন দেয় না। দেবে কিভাবে? ও মা, তাহলে আমি কি করছি? বলে শান্ত আহমেদ হাসতে লাগলেন। জেসিও খাবার খেতে খেতে হেসে বলল, আরে বাবাও তোমার বাবা লাগে। তারা অবুঝ মনে কিছুক্ষণ দুজনের দিকে তাকালো। তারপর শান্ত আহমেদকে উদ্দেশ্য করে বলল, তার মানে তুমি কি আমার বাবা? হ্যাঁ, একদম। তাহলে তুমি কি রোজ আমাকে এভাবে খাইয়ে দেবে? তুই বললে তাই হবে। বলেই শান্ত আহমেদ তারার মাথায় হাত রাখলেন। তারাও মুচকি হেসে সায় দিল। নিজের হারানো বাবাকে পেয়ে গেল যেন। তখনই সমুদ্র সিঁড়ি দিয়ে হন্তদন্ত হয়ে নেমে তারার পাশে দাঁড়ালো। শান্ত আহমেদ ছেলের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, তুমি তারার পাশে দাঁড়ালে কেন? বাবা আমি ওই কোনো কিচ্ছু না, তুমি আজ থেকে ওর সাথে থাকবে না। মানে সমুদ্রের জোরে বলা কথাটা ভ্রু কুঁচকে গেল শান্ত আহমেদের। তারপর তারার দিকে পানি এগিয়ে দিতে দিতে বলল, বিহেভ ইয়োর সেলফ। এত জোরে চিল্লাচ্ছ কেন? তারাও শান্ত আহমেদের কথায় তাল মিলিয়ে বলল, একদম ঠিক বলেছো বাবা, সকাল থেকেই চিল্লাচ্ছে। বলে হো হো করে হাসতে লাগলো। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সমুদ্র। তারার এই অসাধারণ হাসির জন্য সে এমন শতবার পাগলামি করতে পারবে। কোনো দ্বিধা নেই সবার সামনে হাসির পাত্র হওয়ার। সবার সাথে সাথে অন্তত তারার এই হাসি মাখা মুখটা দেখতে পারবে ভেবেই সমুদ্রের ঠোঁটের কোণে আলতো হাসি ফুটে উঠল। শান্ত আহমেদ আবারও বলে উঠলেন, ও পাগল যে, এই জন্যই হাসে। বিনিময়ে হাত বের করে হাসলো তারা। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে বলল, এবার আপনি বসে পড়ুন। নিঃশব্দে হাসলো সমুদ্র। সবুরে মেয়া ফলে। কথাটা যেন আজ ওর উপরেই পড়েছে। সবুর না করলে তো তার আদরিনী ছোঁয়া চেয়ারটার বসতে পারতো না। পাশের চেয়ারে বসার চেয়ে এটাই বেটার নয় কি? তারার কথায় ধ্যান ভাঙলো সমুদ্রের। আপনি কি বসবেন না? বসবো। সমুদ্র চেয়ারটায় বসে পড়ল। তারা শান্ত আহমেদের পাশের চেয়ারটায় বসে গল্পে মত্ত হয়ে পড়ল। জেসিও খেতে খেতে কথায় তাল মিলাচ্ছে। আর সমুদ্র, সে তো তার আদরিনীতে মত্ত। বুঝতে পারলেন শান্ত আহমেদ। ছেলের পাগলামি আরেকটু বাড়াতেই বললেন, সমুদ্র, তোকে যা বলছিলাম। ঘোর কাটলো সমুদ্রের। খাবার মুখে দিতে দিতে বলল,
বলো বাবা। তুই আর তারা আলাদা আলাদা রুমে থাকবি। কথাটা সমুদ্রের মস্তিষ্কে ভালো মতো পৌঁছাতেই চোখ বড় বড় হয়ে গেল। খাওয়া রেখে বাবার দিকে তাকিয়ে বলল। কি? কেন বাবা? শান্ত আহমেদ ছেলের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন। তোমার বুঝতে হবে তারা এখনো ছোট, ও জেসির সাথে থাকবে। শান্ত আহমেদের কথা শুনে খুশিতে চেঁচিয়ে উঠল তারা। দৌড়ে গিয়ে জেসির গলা জড়িয়ে বলল। তোমার সাথে থাকবো আপু, মজা হবে। জেসিও মুচকি হেসে বলল। হ্যাঁ, অনেক মজা হবে। তারা জেসির সাথে বসে খোশ গল্পে ব্যস্ত হয়ে পড়ল যে তারা দুজনেই কি কি করবে। আর সমুদ্র সেদিকে অসহায় চোখে তাকিয়ে রইল আর ভাবতে লাগলো, আমার বউকে আমাকে জীবনেও বুঝবে না। শান্ত আহমেদ সমুদ্রের অসহায় চোখ দেখে মুখ টিপে হাসলেন। তারপর গম্ভীর গলায় বললেন। ওর এখনো বয়স হয়নি। গতকাল নিয়ম পালন করার স্বার্থে তোমার সাথে থাকতে দেয়া হয়েছিল, এখন থেকে আর নয়। সমুদ্র বাবার কথা শুনে রেগে গেল, বিড়বিড় করে বলল। গতকাল নিয়ম পালনটা না করলেই পারতে, আমাকে তো ফাঁসালে। শান্ত আহমেদ কিছুটা হলেও আন্দাজ করতে পারলেন। ছেলের কাছে গিয়ে বললেন। কিছু বললি? সমুদ্র খাবার খেতে খেতে গম্ভীর গলায় বলে উঠল। না, কি বলবো আমি? যা ইচ্ছে করো, নিজের ইচ্ছেতেই বিয়ে দাও, নিজেই নিয়ম পালন করাও, আবার নিজে আলাদা করো। আমার কি? আমার তো কোনো ইচ্ছেই নেই। কথাগুলো জোরে জোরে বলে চেয়ার থেকে উঠে পড়ল সমুদ্র। পা বাড়ালো রুমের দিকে। একবার এ মাথা আরেকবার ও মাথা পায়চারি করছে সমুদ্র। হাতের নখটা ঠোঁট গলিয়ে মুখে চলে গেছে। নিঃসন্দেহে নখ কামড়ানোর বাজে স্বভাব রয়েছে তার। মনে মনে ভাবছে তারাকে সকালে না দেখে কি অবস্থা হয়েছিল। মনে হচ্ছিল প্রাণটা বের হয়ে যাচ্ছে। আর এখন কিনা সারা রাত না দেখে থাকতে হবে। সমুদ্র আবারও বিড়বিড় করে আপন মনে বলল। ধুর ধুর, এক রাত মানে 12 ঘন্টা, অর্থাৎ 720 মিনিট অ্যান্ড 43,200 সেকেন্ড। কেমনে থাকবো আমি? অসম্ভব আমার পক্ষে। ভাবতেই কান্না পাচ্ছে তার। বাবা যে কোন জন্মের শত্রুটা মেটাচ্ছে তার সাথে, সেটা শুধুমাত্র বাবা আর আল্লাহই জানেন। সমুদ্রের ভাবনার মাঝে রুমের ভিতর প্রবেশ করলো কেউ। সমুদ্র সেদিকে তাকাতেই হাত পা কাঁপতে শুরু করলো। বুকের ভিতর থাকা হার্টবিটটা ক্রমাগত লাফাতে লাগলো। ঢোক গিলে বলল। তারা তারা মুচকি হেসে বড় বড় পা ফেলে সমুদ্রের সামনে গিয়ে দাঁড়ালো। তার এখন মোটেও ভয় লাগে না সমুদ্রকে। সমুদ্র তো আর তাকে কখনো মারেনি বা বকেনি, এমনকি স্পর্শও করেনি তাকে। করেছিল একবার গতকাল রাতে, যখন সে কাঁদছিল, বুকে জড়িয়ে কান্না থামাতে চাইছিল। তারা নিজেই ভুল বুঝেছিল সমুদ্রকে। সমুদ্র তার খারাপ চায় না, ভীষণ ভালো সে। গতকাল রাত থেকে এই অবধি সবসময় তারাকে ভালো রাখতে চেয়েছে, কান্না সহ্য করেনি। সমুদ্রের মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, মনে হচ্ছে ঠোঁটের মধ্যে কেউ টেপ লাগিয়ে দিয়েছে। তারা কি তাকে আর ভয় পায় না? তার ইচ্ছেটা কি পূরণ হলো? তারা তার সাথে হেসে হেসে কথা বলছে। তারার সাথে কথা বলতো তার হার্টবিট বেড়ে যায়। আচমকা যদি হেসে দেয়, নয়তো যদি কেঁদে দেয়, কিন্তু কোনোটাই করলো না তারা, বরং ভ্রুকুচকে বলল। কি হলো বলুন না। এমনি। তারা হাত ভাঁজ করে ঠোঁট উল্টে পিছনে ফিরে গেল। অভিমানী গলায় বলল। আপনার সাথে কথা নেই। কেন? আমি কি করলাম আদরিনী? কারণ আপনি অনেক বাজে। আপনি নখ খাচ্ছিলেন। ইয়া, কি পচা। ঢোক গিলল সমুদ্র। তারার সামনে তার নখ কামড়াতে হলো। এমন একটা পরিস্থিতিতে পড়তে হলো। সমুদ্র জোরপূর্বক হেসে কানে হাত দিয়ে কাঁধের একদিকে মাথা এলিয়ে বলল। আচ্ছা সরি, আর হবে না। হেসে ফেললো তারা। সমুদ্রের এমন করে কথা বলাটা ভালো লাগছে তার। সবার সাথে কেমন গম্ভীর আর রাগ দেখিয়ে কথা বলে, অথচ তার সামনে এইভাবে কথা বলে সমুদ্র। তার মানে সে নিশ্চয়ই আলাদা। মুহূর্তে আরেকটা কথা চিন্তা করে মনটা খারাপ হয়ে যায় তার। সমুদ্রকে উদ্দেশ্য করে মাথা নিচু করে বলল। রেগে গিয়েছিলেন কেন বললেন না তো? আর একটা কথা বলার ছিল আপনাকে। সমুদ্র মুচকি হেসে একটু নিচু হল, কারণ তারা একটু কম লম্বা হওয়ায় তার বুক অবধি। আর মাথা নিচু করে তার মুখের ভঙ্গিমাটা বোঝা যাচ্ছে না, সেটা বুঝতেই সমুদ্র বলল। বলো, শুনছি। আপনি আমার জন্যই রেগে গেছিলেন তাই না? ভীষণ অবাক হয় সমুদ্র। বিস্ময় দিয়ে তাকিয়ে রইল তারার দিকে। তারপর বলল। না তো, কে বলল? তারা মাথাটা আরেকটু নিচু করে ফেললো। টলমলে চোখ জোড়া লুকিয়ে বলল। কেউ বলেনি, আমি জানি। আপনি তখন বলেছিলেন টেবিলে যে আমাকে আপনি বিয়ে করতে চাননি, জোর করেছিলেন বাবা। তারা আসলে সমুদ্রের কথা শেষ করতে দিল না তারা। বিছানায় বসে পড়ল, মাথা নিচু রেখেই বলল। না করাটাই স্বাভাবিক। আমার মা নিজেই আমাকে পছন্দ করে না জানেন, কেউই করে না। আমাকে অপয়া ডাকে। তারার কথা শুনে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল সমুদ্র। সাথে সাথে কান গরম হয়ে গেল তার, চোখ জোড়ায় ললাভ হয়ে গেছে। আর আদরিনীকে কেউ এসব বলুক, এটা মোটেও তার পছন্দ না। হাঁটু গেড়ে তারার সামনে বসে পড়ল সে। তারা আবারও বলতে লাগলো। আপনি তাই ভাবেন কিনা জানি না, কারণ আপনি খুব ভালো করে কথা বলেন আমার সাথে। এমন করে আগে কেউ বলতো না।
এখানে আসার পর বাবা আর আপুকে পেয়ে আমার অনেক ভালো লাগছে জানেন। কতদিন পর আজ আমি সকালে পেট ভরে ভালো কিছু খেলাম। 1 বছর হলো বাবা নেই আমার কাছে। আগে রোজ রাতে কাজ থেকে ফিরে খাইয়ে দিত। কথাগুলো বলতে বলতে ফুপিয়ে কেঁদে উঠল তারা। বাবার কথা বলতে গেলে এমন কান্না এসে যায় তার, কিছুতেই আটকাতে পারে না নিজেকে। তারার এমন কান্না দেখে সমুদ্রের শ্বাস বন্ধ হওয়ার উপক্রম। এই মেয়েটা ওকে মেরেই ফেলবে। তারার হাত ধরে ফেললো সমুদ্র। আলতো হাতে তারার চোখ মুছতে মুছতে বলে উঠল, কান্না করছো কেন? চুপ চুপ, একদম চুপ। হুশ। তারা সমুদ্রের দিকে ছলছল চোখে তাকালো, আটকে যাওয়া গলায় বলল, আমি পারি না আটকাতে। বাবার কথা ভীষণ মনে পড়ে। সমুদ্র তারা চোখটা মুছে দিয়ে মাথায় থাকা ঘোমটাটাও ঠিক করে দিল। গালে হাত রেখে বলল, বাবা আছে তো, যাইনি, চলো নিয়ে যাই। তারা নাক টেনে বলল, কই যাবো আমি? আপনিও তো আমাকে নিজ ইচ্ছেতে বিয়ে করেননি। সমুদ্র মুচকি হাসলো তারার কথায়, তারপর বলল, কে বললো পাগলি যে আমি ইচ্ছেতে বিয়ে করিনি? আপনি তো তখন বললেন। এমনি রাগ করে বলেছিলাম, আর বলবো না, সরি। হুম। মুচকি হাসলো সমুদ্র, কিন্তু তারার মুখে কোনো হাসি পেল না। বুঝলো তারাকে নিজেই অজান্তেই কষ্ট দিয়ে ফেলেছে, তাই আর কিছু না ভেবে দাঁড়িয়ে পড়ল। তারার হাত ধরে যেতে যেতে বলল, চলো তোমাকে বাবার কাছে নিয়ে যাই। আহ তারার আর্তনাদ শুনে পিছনে ফিরল সমুদ্র। তারা হাত ধরে চোখ বন্ধ করে আছে। সমুদ্র তারার হাত ধরে দেখতে দেখতে বলল, কি হয়েছে তারা? বেশি লাগলো? সরি সরি, আমি দেখিনি। বলতে বলতে তারার হাতটা দেখতে লাগলো সমুদ্র। ওর হাতে মেহেদির মধ্যে একটা কাটা দাগ রয়েছে, যেটা মেহেদির আড়ালে ঢাকা পড়ে আছে। সমুদ্র চোখ বড় বড় করে তাকিয়ে থেকে বলল, এটা কিভাবে হলো তারা? আসলে বলো কে করেছে এটা? নিঃসন্দেহে ব্যাপক রেগে গেছে সমুদ্র। মেহেদি উঠে গেলে সাদা হাতে স্পষ্ট হয়ে যাবে দাগটা। গতকাল রাতে অন্ধকারে জিনিসটা চোখে পড়েনি, পড়লে হয়তো ওষুধ লাগিয়ে দিত। তারাকে বিছানায় বসিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে বসে পড়ল। হাতে ব্যান্ডেজ করতে করতে বলল, কে করেছে এমন? বলো তারা। কেউ না। তারার হাতে ওষুধের ছোঁয়া লাগাতেই যেন জ্বলে উঠল। তারা উহ করে উঠল। সমুদ্র কাঁদো কাঁদো গলায় বলল, ব্যথা করছে? তারাও সমুদ্রের দিকে ছলছল চোখে তাকিয়ে বলল, অনেক। ইস, কোন কুত্তার বাচ্চা করলো এমন? এমন বলিয়েন না প্লিজ, আমিই ব্যথা পেয়েছি। সমুদ্র হাতে ব্যান্ডেজ করতে করতে বলল, কখনোই না। কেউ এই ব্যথাটা দিয়েছে তোমায়? কিভাবে পেলে বলো তারা? তারা কিছু না বলে ঠোঁট উল্টে মাথা নিচু করে রইল। কিভাবে বলবে যে তার মা তাকে এমন করে ব্যথা দিয়েছে? ইচ্ছে করে হাতে ছুরির পোঁচ দিয়েছে? সমুদ্র তারার হাতে ঠোঁট ছুঁয়ে বলল, বলে দাও তারা, আমি না তোমার বন্ধু? বন্ধু থেকে কেউ লুকায়? তারা সমুদ্রের দিকে তাকিয়ে না বোধক মাথা নাড়ালো। তাহলে বলে দাও। মা। সমুদ্রের রাগটা এবার সপ্তম আকাশ ছিল যেন। মহিলাকে ওর আগে থেকে অসহ্য লাগে। বিয়ের সময় নিজের মেয়ে কুসুমকে সমুদ্র থেকে সরাতেই চাইছিল না, জোর করে কথা বলাচ্ছিলেন। আর এখন ওর তারাকে কষ্ট দিয়েছে, বাবাকে খবরটা দিয়ে বিচার করাতেই হবে। সমুদ্রের ভাবনার মাঝে তারা বলে উঠল, আচ্ছা, আপনি কি পাখিকে নাম শিখিয়েছেন? ভাবনা থেকে বাস্তবে ফিরে এলো সমুদ্র। তারার দিকে তাকিয়ে বলল, এখনো তো শেখানো হয়নি। কখন শেখাবে? চলো এক্ষুনি যাই। বলে বারান্দায় চলে এলো সমুদ্র। পাশাপাশি তারাও এলো আর বলতে লাগলো, আমারও একটা পাখি ছিল জানেন, রাজার মতো। সমুদ্র তারার হাত ধরে দোলনায় বসাতে বসাতে বলল, আচ্ছা, নাম কি ছিল? ওর নাম চাঁদ দিয়েছিলাম জানেন। তোমার নামের সাথে মিলিয়ে বুঝি। ভালো আইডিয়া তো। তারা রাজার খাঁচাটা নাড়াতে নাড়াতে বলল, হ্যাঁ, রোজ স্কুল থেকে ফিরে ওকে খাওয়াতাম, কথা বলতাম, বাবা এনে দিয়েছিল তো, ভালোবাসা ছিল বাবার। হ্যাঁ তাই তো, কিন্তু এখন কোথায়? নেই, মা তাড়িয়ে দিয়েছিল। ইস। তবুও রোজ আসতো আমার কাছে, কিন্তু 3-4 দিন পর আর আসে না। হয়তো কেউ ধরে ফেলেছে। আচ্ছা থাক, রাজা আছে না, আর লাগবে না। আর একটা এনে দিবনি। সমুদ্রের কথায় খুশি হয়ে গেল তারা, হেসে বলল, সত্যি এনে দেবেন? সমুদ্র সম্মতি জানিয়ে মাথা নাড়ালো। তারা খুশি হয়ে বলল, আপনি আসলেই খুব ভালো। আজ দেখতে দেখতে কেটে গেল 2টা দিন। তারা আর সমুদ্রের বিয়ের আজ 4 দিন। বিয়ের পরের দিন সেই রাতে সমুদ্র তারার সাথে রাত থাকতে পারলেও ইদানিং সেটা আর হচ্ছে না। তারা জেসির সাথেই ঘুমায়, সারাদিন গল্প করে। তবে তারার সাথে তার বন্ধুত্বটা একটু গভীর হয়েছে সমুদ্রের ঘর গুছিয়ে দেওয়ার সময় অনেক গল্প করে তারা। আজ 3 দিন পর ভার্সিটি যাবে সমুদ্র। আয়নার সামনে হঠাৎ দাঁড়িয়ে রেডি হতে হতে কেউ রুমে ঢুকে পড়ল। আর ঢুকতে ঢুকতেই বলল, ধুর, আমি কিভাবে থাকবো? কণ্ঠটা চিনে মৃদু হাসল সমুদ্র। চুল আঁচড়াতে আঁচড়াতে আয়নার পিছনে থাকা তারাকে উদ্দেশ্য করে বলল, কি হলো?
এত রাগ কেন? তারা ঠোঁট উল্টে সেখানেই বসে রইল। সমুদ্র আয়না দিয়ে সেটা দেখে ফেলল। কিসের জন্য এমন রাগ হলো তার আদরিনীর? এমন মন খারাপ করলে যে তাকে আরো বেশি কিউট লাগে। সমুদ্র আটকাতে পারে না নিজেকে। এই মেয়েটা কি আমার মস্তিষ্কটাকে একটু শান্তিতে থাকতে দিবে না? ও কি বোঝে না যে এমন ঠোঁট উল্টে থাকলে ওকে একটু বেশি বাচ্চা বাচ্চা লাগে? মনে হয় টুপ করে চুমু খেয়ে ফেলি। কথাগুলো ভেবে নিঃশব্দে হেসে মাথা চুলকায় সমুদ্র। তারপর পিছনে ফিরে তারার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে বলবে তো? এভাবে কেউ মন খারাপ করে বসে থাকে? আপনি তো কলেজে যাচ্ছেন তাই না? হ্যাঁ যাচ্ছি, নোটসগুলো নিতে হবে। তারা আবারও ঠোঁট উল্টে ফেলল। জোরে শ্বাস ফেলে ফেলে বলল, বাবা সকালে অফিস চলে গিয়েছে। হ্যাঁ আমাকে যেতে হবে ভার্সিটি শেষ করে। তারা এবার অসহায় চোখে তাকালো সমুদ্রের দিকে। ভীষণ অবাক হলো সমুদ্র। তারার দিকে আরেকটু এগিয়ে বসে বলল, কি হয়েছে আদরিনী? মন খারাপিটা মনে হয় বেশি। তারা এবার মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে বলল, জেসি আপু স্কুলে যাচ্ছে, ও হ্যাঁ। তো আমাকে বাসায় একা থাকতে হবে, কোনো মজা নেই। ধুর। চোখ মুখ কুঁচকে বলল তারা। সমুদ্র বিষয়টা বুঝতে পেরে তারার মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা আজ একটু থাকো, বাবা আসলে পরে কথা বলে দেখি। আজ জেসিকে যেতে না করে দিবনি। তারা মুখ ফুলিয়ে মন খারাপ করে বলল। আমার জন্য জেসি আপুর ক্লাস মিস হবে। তারার গাল ফোনানো দেখে হালকা হাসলো সমুদ্র। মুচকি হেসে মনের ইচ্ছেটাকে প্রশ্রয় দিয়ে গাল টেনে দিল আর বলল, না কিছু হবে না বউ, আমি পরীক্ষার আগে ওকে হেল্প করে দিব। হুম। হয়েছে তো, এবার একটু হেসে ফেলো তো। তারা সমুদ্রের দিকে তাকিয়ে হেসে ফেলল। সমুদ্র হেসে সায় জানালো, তারপর বলল, আচ্ছা তারা, তোমার কি পড়াশোনার ইচ্ছে নাই? তারা কিছুক্ষণ অবাক হয়ে সমুদ্রের মুখের দিকে তাকিয়ে রইল। বার কয়েক চোখের পাতা ফেলে কাপা কাপা গলায় বলল, আছে। তাহলে বাবার সাথে কথা বলে চলো স্কুলে ভর্তি করে দেই। তারা সমুদ্রের দিকে তখনও তাকিয়ে। সমুদ্র আবারও ব্যস্ত হয়ে বলল, আগে এটা বলো যে তুমি কোন ক্লাস অবধি পড়েছিলে? তারা চোখের পানি লুকাতে মাথা নিচু করে আস্তে করে বলল, 7 পর্যন্ত। সমুদ্র তারাকে মাথা নিচু করে থাকতে দেখে ভাবলো, হয়তো মাত্র ক্লাস 7 পর্যন্ত পড়েছে তাই বলতে লজ্জা পাচ্ছে, দ্বিধায় পড়েছে হয়তো। কথাগুলো মনে মনে চিন্তা করে সমুদ্র হেসে বলল, বাহ বাহ, অনেক অবধি। তারা শুধু মাথা নাড়ালো। তা দেখে সমুদ্র উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, তাহলে আমি আগামীকালই তোমাকে স্কুলে ভর্তি করে দিব, ক্লাস 8-এ। হুম। সমুদ্র আয়নার সামনে যাওয়ার জন্য পেছনে ফিরবে এমন সময় আচমকা ঝাপটে ধরল তারা। অবাকের শীর্ষে সমুদ্র। হার্টবিটটা ক্রমাগত লাফিয়ে চলছে। তার আদরিনী তাকে নিচ থেকে স্পর্শ করেছে, জড়িয়ে ধরেছে। কথাটা এখনো মগজে আটকে আছে তার। এদিকে সমুদ্রের পেটে মুখে গুজে কাঁদতে কাঁদতে তারা বলে উঠল, আপনি খুব ভালো, আমি ভাবতেই পারিনি যে কখনো পড়াশোনা করার সুযোগ পাবো। এদিকে সমুদ্রের হাত পা রীতিমতো কাঁপতে শুরু করেছে। তারার এমন নরম শরীরটাকে আরেকটু আঁকড়ে ধরতে ইচ্ছে হলো, করেও ফেলল। ঘোমটার উপর দিয়ে তারা পিঠ আঁকড়ে ধরে বলল, এ কি তারা, কাঁদছো তুমি? তারা কাঁদো কাঁদো গলায় আবারও বলল, আমার অনেক আনন্দ হচ্ছে। আমার বাবা বলতো অতিরিক্ত খুশিতে নাকি কান্না আসে। আজকে সেটাই হচ্ছে, বলুন না। সমুদ্র মুচকি হাসলো। কেন যেন এই প্রথম মন থেকে তারার কান্নাটা থামাতে ইচ্ছে করছে না। কান্না থামালেই তো ছেড়ে দিবে। তবুও আর আদরিনী চোখের পানি যে তার বুকটাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। এতে কাঁদতে হয় পাগলি? তোমাকে কি আমি পড়াশোনা না করিয়ে রাখবো? তারার এবার সমুদ্রের পেটে থুতুনি ঠেকিয়ে মাথা উঁচু করে তাকালো। তারা লাল হয়ে যাওয়া নাক ঠোঁট দেখে সমুদ্র চোখ বন্ধ করে ফেললো। এই মেয়ে কিনা তাকে মারতে প্রস্তুত। তারা ছলছল চোখে সমুদ্রের দিকে তাকিয়ে বলল, আপনি ভীষণ ভালো। সমুদ্র চোখ বন্ধ করেই বলল, মোটেও কাঁদবে না, আমি তোমাকে নিষেধ দিচ্ছি তারা। তারা সমুদ্রের কথা শুনে একটুও শান্ত হলো না, বরং আরেকটু বেশি বেড়ে গেল কান্নার পরিমাণ। তা দেখে সমুদ্র চোখ খুলল। তারার থেকে নিজেকে ছাড়িয়ে পাশে বসে পড়ল। চোখ মুছে দিতে দিতে বলল, সব কিছুতেই এত কাঁদবে না, নিজেকে সামলাতে শিখো। এত কাঁদলে তো চোখের নিচে কালি পড়ে যাবে, পরে একদম ভূতনি লাগবে। বলেই হাসতে লাগলো। তারা কান্না থামিয়ে সমুদ্রের দিকে আর চোখে তাকালো, তারপর বলল, আপনি খুব বাজে। এইমাত্র না বললে আমি ভালো? হ্যাঁ, তখন ছিলেন কিন্তু এখন না। বলে মুখ ভেঙচি কাটলো তারা। হো হো করে হাসতে লাগলো সমুদ্র। তারের বাচ্চামোগুলো বরাবরই পছন্দ তার। সমুদ্র হেসে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হতে লাগলো। আর তারা ছুট লাগালো বারান্দায় রাজার সাথে কথা বলতে। রাত বাজে 10:23। তারা জেসির সাথে ঘুমাতে চলে গিয়েছে অনেক আগে। সমুদ্রের সাথে অবশ্য অনেকক্ষণ কথা হয়েছে, সারাদিন ছিল না তাই। সমুদ্র সারাদিনের কাহিনী শেয়ার করেছে তারার সাথে। এই মুহূর্তে বাবার রুমের সামনে দাঁড়িয়ে আছে সমুদ্র। বাবার সাথে গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। দরজায় নক করতে শান্ত আহমেদ বলে উঠলেন,
সমুদ্র, কতবার বলেছি যে রুমে ঢুকতে অনুমতি নিতে হবে না। এটা কি অফিস নাকি? সমুদ্র রুমে ঢুকতে ঢুকতে মাথা চুলকালো, বলল। তবুও রুমটা তো সেই বসেরই। শান্ত আহমেদ বই থেকে মুখ তুলে আতশো হাতে বসে পড়লেন। সমুদ্রকে উদ্দেশ্য করে বললেন। বস, কিছু বলবি বলেছিলি তখন? সমুদ্র বাবার সামনে বসে পড়ল, হাত কচলাতে কচলাতে বলল। আসলে তারার বিষয়ে। ও, তারা মা, বল কি হয়েছে? আসলে তুমিও তো বলছিলে ওর পড়াশোনা নিয়ে। শান্ত আহমেদ ছেলের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বললেন। মানে? মানে হলো ওকে স্কুলে ভর্তি তো করাতে হবে। মেয়েটা মাত্র ক্লাস 7 অবধি পড়েছে। ওরও তো একটা স্বপ্ন আছে। আর তাছাড়া সারাদিন আমরা বাসায় থাকি না, ও একা একা থাকে। কথাগুলো এক নাগাড়ে বলে থামলো সমুদ্র। শান্ত আহমেদ কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তা দেখে সমুদ্র আবারও বলল। তবে কাল ভর্তি করে দেই। সাথে সাথে গম্ভীর গলায় শান্ত আহমেদ বলে উঠলেন। না। শান্ত আহমেদের না বলায় খুব অবাক হলো সমুদ্র, কারণ পড়াশোনার কথাতে অন্তত শান্ত আহমেদ কখনো না করেন না। সমুদ্র অবাক হয়ে বলল। না মানে? শান্ত আহমেদ সমুদ্রের কাঁধে হাত রেখে বললেন। তোদের বিয়ের আজ কয়দিন? 4 দিন পূর্ণ হলো। তাহলে তোর মনে হয় না যে তারাকে নিয়ে একবার গ্রাম থেকে ঘুরে আসা উচিত? গ্রামের কথা শুনেই সমুদ্রের চোখ মুখ কুঁচকে গেল। মনে পড়ে গেল জাহানারা বেগমের সেই কাণ্ডগুলোর কথা। তার মেয়েকে কিভাবে সমুদ্রের সাথে থাকার জন্য বলেছিল। সমুদ্র বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর বলে উঠল। দেখ, ওই গ্রামে কে যায়? শান্ত আহমেদ ছেলের কাঁধে আবারও হাত রাখলেন, আশ্বাস দিয়ে বললেন। গ্রামটা তোর সমস্যা না। তোর সমস্যা কি সেটা আমি জানি। ওই জাহানারা, তাই তো? সমুদ্র বাবার দিকে তাকিয়ে হায়াবোধক মাথা নাড়ালো। শান্ত আহমেদ জোরে শ্বাস ফেলে বললেন। তারারও তো ইচ্ছে করে নিজের বাড়িতে যেতে। গর্জে উঠল সমুদ্র, রেগেই বলল। নিজের বাড়ি? কেমন নিজের বাড়ি বাবা? আমি তারার হাতে মারের ছাপ দেখেছি। ওই জাহানারা বেগম আমার তারাকে কষ্ট দিয়েছে। এমন বাজে পরিবেশে মোটেও আমার তারাকে নিয়ে যাব না আমি বাবা। শান্ত আহমেদ সমুদ্রের রাগটা বুঝতে পারলেন। ওকে শান্ত করতে বিছানায় বসিয়ে বললেন। আরে, তোদের ঘুরতে পাঠাচ্ছি আমি, তারার বিষয়টাও দেখবি না তুই? সমুদ্র এবার একটু চিন্তায় পড়ে গেল, মনে মনে ভাবতে লাগলো। আদরিনী কি আসলেই গ্রামে যেতে চায়? যেতে চাইলে তো ওকে আটকানো উচিত হবে না। ছোট্ট মনটা ভেঙে যাবে। কথাগুলো ভেবে আতকে উঠল সমুদ্র। নিজের আদরিনী কষ্ট পাক এটা সে মোটেও চায় না। শান্ত আহমেদকে উদ্দেশ্য করে বলল। তারা কি আমাকে বলেছে যে ও যেতে চায়? সকালে অফিস যাওয়ার সময় একটু মনমরা দেখেছিলাম। জেসি বলল ওর নাকি গ্রামের কথা মনে পড়ছে। আচ্ছা ঠিক আছে। সমুদ্রের কথা শেষ হতেই শান্ত আহমেদ বলে উঠলেন। তাহলে ওখান থেকে আসার পর বরং তারাকে স্কুলে ভর্তি করে দিও। আর তারার কাগজপত্রগুলো তো লাগবে। হ্যাঁ আচ্ছা বাবা। তাহলে কবে যেতে চাও? পরশু। তারাকে খবরটা দিতে হবে। আচ্ছা। আরও কিছুক্ষণ বাবার সাথে কথা বলে রুম থেকে বেরিয়ে এলো সমুদ্র। নিজের রুমে যাওয়ার সময় মনের মধ্যে হঠাৎ অজানা ইচ্ছে জাগ্রত হলো। নিঃশব্দে হাসলো সমুদ্র, বিড়বিড় করে বলল। ইস, আমার আদরিনীটাকে দেখতে ইচ্ছে করছে। ভেবেই জেসির রুমের সামনে দাঁড়িয়ে পড়ল সমুদ্র। দরজায় হাত দিতেই মনে পড়ল। কিন্তু এত রাতে দেখবো কিভাবে? ইস, সমুদ্র তুইও না? একটু আগে না কথা হলো? এক্ষুনি এত কথা হলো 1 ঘন্টা আগে। ভেবেই নিজের মাথায় টোকা দিল সমুদ্র। নিজেকে মোটেও দমিয়ে রাখতে পারছে না সে। তারাকে দেখার ইচ্ছেটা যেন আরো প্রবল হচ্ছে। কিন্তু জেসির রুমে এভাবে নক করবে কিভাবে? জেসি তো মজা নিবে। দূর, জেসির সামনে হাসির খোরা খাওয়ার চেয়ে চলে যাই। কথাগুলো বলেই চলে যেতে নিল সমুদ্র। পরক্ষণে আবারও দাঁড়িয়ে পড়ল, আনমনেই বলতে লাগলো। আমার তো মন মানছেই না, একবার দেখতেই হবে। ভেবেই আবারও দরজার সামনে দাঁড়িয়ে পড়ল সমুদ্র। সব ইগো এক সাইডে রেখে দরজা ঠেললো। অমনি দরজা খুলে গেল। বেশ অবাক হলো সমুদ্র। দরজা ধাক্কাতেও হলো না, পাশাপাশি বেশ খুশিও হলো। রুমে ঢুকতেই চোখ পড়ল বিছানায়। তারা একা শুয়ে আছে, গায়ে পাতলা চাদর। আশেপাশে জেসি নেই। সমুদ্রের ব্রু কুচকে গেল। এত রাতে জেসি কোথায় যেতে পারে? রাত হয়তো 11টা বেজে গেছে। জেসি কোথায়? একটু চিন্তিত হয়ে পড়ল সমুদ্র, কারণ ওয়াশরুমের লাইটও অফ। ওয়াশরুমে যায়নি। আবার খুশিও হলো তার আদরিনীকে এবার মন ভরে দেখতে পারবে। সমুদ্র ভাবাভাবি বাদ দিয়ে তারার দিকে এগিয়ে গেল, বসে পড়ল মাথার কাছে। তারা এখন গভীর ঘুমে নিমজ্জিত। হালকা গোলাপি রঙের ঠোঁট জোড়া শুকিয়ে গেছে, কাজল রাঙানো চোখ জোড়া ঘুমের মধ্যে কতটা নির্মল লাগছে। সমুদ্র কাঁপা কাঁপা হাতে তারা থুতনিতে নিজের বুড়ো আঙ্গুল ঠেকিয়ে হালকা ঘষল। আলতো করে হেসে বলল। আল্লাহ জানে আমার আদরিনী এখন কোন স্বপ্নে নিমগ্ন। সমুদ্র তার থুতনি কিছুটা উঁচু করে এগিয়ে গেল, ফিসফিস করে বলল। তোমার স্বপ্নগুলোও কি তোমার মতো মিষ্টি?
নিষ্পাপ? বলেই তারার মুখে ফু দিল সমুদ্র। তারার চোখের ঘন পাপড়িগুলো দোলে উঠল। সমুদ্র হালকা হেসে আবার ফিসফিস করে বলল, আচ্ছা তারা, তুমি যে রোজ আমার স্বপ্নে এসে আমাকে পাগল করে দিচ্ছ, আমি কি তোমার স্বপ্নে আসি না? তারা তো নিজের মতো ঘুমাচ্ছে। এদিকে তার পাশে বসে ৩৫ মিনিট কেটে গেল সমুদ্রের। আজ দেখা যেন শেষই হচ্ছে না। সমুদ্র তারার পাশে বসেই নানা ধরনের কথা বলছে। তোমাকে এত সুন্দর, এত নিষ্পাপ লাগে কেন আদরিনী? এত এত আদর পাই তোমাকে দেখলে, আর কাউকে দেখলে এমন হয় না কেন, বলতে পারো? তারার মুখ পানে তাকিয়ে নিজের তৃষ্ণা মেটাচ্ছে সমুদ্র। তারার নরম গাল স্পর্শ করতেই চোখ গেল মাথার দিকে। নিঃশব্দে হেসে বলল, ঘুমানোর সময়ও ঘোমটা দিয়ে ঘুমাতে হয়? বলেই ঘোমটাটা সরাতে গেল, কিন্তু সরালো না। হাতটা সরিয়ে নিল, হেসে বলল, আমি আগেই তোমার চুল দেখবো না আদরিনী। যেদিন তুমি নিজে আমাকে দেখাবে বা নিজের ঘোমটা খুলবে সেদিনই দেখবো। এর আগে তোমার এই সৌন্দর্যেই খুশি আমি। বলতে বলতে তারার পাশে শুয়ে পড়ল সমুদ্র। তারা কাত হয়ে সমুদ্রের মুখোমুখি হয়ে পড়ল। সমুদ্র তারার দিকে অপলক তাকিয়ে রইল। ফ্যান চলছে, নিস্তব্ধ রুম, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। শুধু খোলা জানালা থেকে আসা আলোতে তারার উজ্জ্বল মুখটা দেখছে সমুদ্র। এ কেমন মায়ায় জড়াচ্ছ তুমি আমাকে আদরিনী? তারা যখন গভীর ঘুমে, তখনই সমুদ্রের মনে আরেক আবাঞ্ছিত ইচ্ছা জাগ্রত হলো। তারাকে একবারটি জড়িয়ে ধরার, নয়তো আজ ঘুমই হবে না। মনে হবে কি যেন নেই। আর কিছু না ভেবে সমুদ্র সাবধানে তারার মাথাটা তুলে নিজের বুকের মধ্যে নিয়ে নিল। তারাও ঘুমের মধ্যে 2 হাত দিয়ে জড়িয়ে ধরলো সমুদ্রকে। তৃপ্তির হাসি হেসে তারার নরম শরীরটাকে চেপে নিজের সাথে মিশিয়ে ফেললো সমুদ্র। কপাল বরাবর চুমু খেয়ে বলল, নিজের অজান্তেই তোমায় মায়ায় জড়িয়ে গেছে আদরিনী। জীবনের শেষ অবধি তোমার সাথে থাকতে চাই। তোমাকে এভাবে জড়িয়ে ধরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। বলেই চোখ বন্ধ করে ফেললো সমুদ্র। আরাম পেয়ে দেখতে দেখতে ঘুমের দেশে পাড়ি জমালো। মনেই পড়ল না যে সে কোথায়, কি করছে আর কার সাথে। শুধু এতটুকুই মনে রাখলো যে তার আদরিনী শুধুই তার। আজানের শব্দ শুনে ঘুম ভাঙলো তারার। রোজ তো এমনই হয়, আজানের শব্দেই তো উঠে সে। নামাজ পড়ে ঘরের কাজ করে, কিন্তু এখানে আসার পর তো আর কাজ করা হয় না। তাই নামাজ পড়ে ঘর ও ঘর, সব ঘর দৌড়ে বেড়ায় তারা। প্রতিদিন রুমগুলো গুছিয়ে ভীষণ মজা পায়। আজও তার ব্যতিক্রম হলো না। কিন্তু ঘুম থেকে ওঠার পর নিজেকে কোনো কিছুর সাথে আটকা অবস্থায় পেল। মনে হচ্ছে কেউ তাকে জাপটে ধরে আছে। তারা বিড়বিড় করে বলল, জেসি আপু তো আমাকে এভাবে জাপটে ধরে না। তবে কে ধরলো? তারা মাথাটা তুলতেই সমুদ্রে থুতনিতে গিয়ে ঠেকলো। সাদা গলাটা দেখা মাত্রই তারা বার কয়েক চোখ পিটপিট করে বলল, আপনি? সমুদ্র তখনও তারাকে জড়িয়ে ধরে গভীর ঘুমে বিভোর। হাত দুটো তারার কোমরে জড়িয়ে আছে শক্ত করে। তারা সমুদ্রের হাতটা অনুসরণ করে নিজের কোমর অবধি পৌঁছালো। ঢোক গিলে হাতটা সরাতে সরাতে বলল, উনি এভাবে ধরে আছেন কেন আমাকে? আর জেসি আপু কোথায়? কিভাবে এলেন উনি? সমুদ্রের হাতটা হাজার চেষ্টা করেও সরাতে পারছে না তারা। তার নামাজের জন্য দেরি হচ্ছে। ঠোঁট উল্টো করে বলল, উনি এভাবে ঘুমোচ্ছেন, আমি উঠবো। এদিকে তারা নড়াচড়াতে জেগে উঠল সমুদ্র। চোখ খুলতেই তারাকে ঠোঁট উল্টে থাকতে দেখতে পেল। ভ্রু কুঁচকে গেল ওর। মাথাটা উঁচু করে ঘুম কণ্ঠে বলল, কি হলো তারা, ঠিক আছো? তারা সমুদ্রের কথা শুনে যেন হাতে চাঁদ পেয়ে গেল। দ্রুত সমুদ্রের মুখের দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে এভাবে ধরে রেখেছেন কেন? আমার ভালো লাগছে না, আমি নামাজে যাব। আজান দিয়েছে। এক নাগাড়ে বলে থামলো তারা। হুঁশ ফিরল সমুদ্রের। তারাকে ছেড়ে দিয়ে বলল, আসলে আমার ভয় করছিল। কি? হ্যাঁ, আসলে গতকাল রাতে আমার খুব ভয় করছিল, তাই ভাবলাম তারাকে জড়িয়ে ঘুমালে ভয় লাগবে না। কিছুক্ষণ সমুদ্রের দিকে অবাক হয়ে তাকিয়ে থেকে হেসে ফেলল তারা। হাসতে হাসতেই বলল, আপনি কত ভীতু! এত বড় হয়ে কেউ ভয় পায় নাকি? সমুদ্র নিজেও তারার এই হাসিটা দেখতে চেয়েছিল। তাই তো আবারও ঠোঁট উল্টে বলল। আসলেই। তারা এবার উঠে বসলো। ঘোমটা ভালো করে টেনে নিচে নামতে নামতে বলল, আমি নামাজ পড়তে যাচ্ছি, আপনিও যান। ততক্ষণে সমুদ্র আবার শুয়ে পড়েছিল। তারার কথা শুনে তারার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ। হ্যাঁ, নামাজ পড়বেন না নাকি? উঠুন তাড়াতাড়ি। এখন গেলে হয়তো জামায়াত পাবেন না। আসুন একসাথে পড়ে ফেলি। সমুদ্র মুচকি হেসে উঠে পড়ল। তারার সাথে ওয়াশরুমে চলে গেল উঁচু করতে। আজ আবারও তারার সাথে এক নতুন অনুভূতি পেতে চলেছে সে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো দুজনে। একসাথে নামাজ পড়ে নিল। সমুদ্র নিজের রুমে যাবে এমন সময় তারা বলে উঠল, আজ থেকে রোজ নামাজ পড়বেন তো? সমুদ্র পিছনে ফিরে তারার দিকে তাকালো। তারা মুখ ভর্তি করে হাসছে। এই হাসিটা দেখার জন্য তো সমুদ্র মরতেও প্রস্তুত। বুকে হাত রেখে বিড়বিড় করে বলল, ইস, এভাবে হেসো না আদরিনী, মরে যাব তো। এ অবুঝ বাচ্চাকে মেরে ফেলবে বুঝি? সমুদ্রকে চুপ থাকতে দেখে তারা সমুদ্রের দিকে এগিয়ে গেল। কোমরে হাত রেখে বলল,
আজ থেকে রোজ নামাজ পড়তে হবে। আমার বন্ধু না আপনি? আপনাকেও তো আজাব থেকে বাঁচাতে হবে। সমুদ্র মুচকি হেসে সায় জানালো, তারপর বলল, পড়বো। এখন কি আমার সাথে বাগানে যাবে? খুব খুশি হলো তারা। চোখ বড় বড় করে বলল, ওই যে বড় বাগানটা জেসি আপু যে দেখিয়েছিল। হ্যাঁ, যাবে। চলুন। আকাশে আলো তখন ফুটছে কেবল, পাখির কিচিমিচির শব্দ শোনা যাচ্ছে চারিদিক থেকে। অক্টোবরের শেষ হাওয়ায় হালকা কুয়াশার আমেজও রয়েছে। তারা আগে আগে হাঁটছে আর সমুদ্র ওর পিছনে। তারা হালকা হাতে গাছের ফুলগুলোকে ছুঁয়ে দিচ্ছে আর কথাও বলছে। সমুদ্র জুঁই ফুলের গাছ থেকে একটা জুঁই ফুল ছিঁড়ে তারার দিকে এগিয়ে গিয়ে বলল, নাও, তোমার জন্য। তারা মুচকি হেসে ফুলটা নিল, নেড়েচেড়ে দেখে বলল, খুব সুন্দর, আমার অনেক পছন্দ ফুলটা। এটা আমি অনেক দিন রাখবো আমার কাছে। বলেই তারা হেসে ফেললো। ফুলটার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। আর সমুদ্র আবারও ব্যস্ত হয়ে পড়ল তার আদরিনীকে মন ভরে দেখতে। কি করবে, দেখা যে শেষই হয় না। এর মধ্যে আরো কয়েকটা কাজও করে ফেললো। ফোনটা বের করে তারার একটা ছবি তুলে ফেললো। এই ছবিটা বড় করে রুমের মাঝে টানানোর বুদ্ধি করে নিল আর মুচকি হেসে বলতে লাগলো, এবার সারাদিনই দেখবো তোমায় আদরিনী। তারা আর সমুদ্র আজ গ্রামের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারাকে কথাটা গতকাল বলা মাত্রই মেয়েটা ভীষণ খুশি হয়েছিল। খুশি হয়ে আবারও জড়িয়ে নিয়েছিল সমুদ্রকে। ঠিক এই কাজটার জন্যই তো সমুদ্র সব সারপ্রাইজ তারাকে আলাদা আলাদাভাবে দিতে ভালোবাসে। না হলে তো এই জিনিসটা সে মিস করবে। এক সপ্তাহে তারাকে বেশ ভালোই চিনে নিয়েছে। চিনবেই নাই বা কেন, তারার প্রতিটা কাজে যে নজর রাখে, খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করে তারার কাজ, মুখের ভঙ্গিমা সব কিছুর। ব্যাগ গোছাতে গোছাতে এসবই ভাবছিল সমুদ্র। তখনই তারা রুমে ঢুকতে ঢুকতে বলল, আচ্ছা, আমরা যাব কখন? এই প্রশ্নটা সকাল থেকে না হলেও 10 বার করে ফেলেছে তারা, আর সমুদ্র উত্তর দিয়েছে বারবার। প্রশ্নটা আবারও শুনতে বিরক্ত হয় না সমুদ্র, বরং সমুদ্র মুচকি হেসে জবাব দেয়। আর একটু পর। তারা সমুদ্রের গোছাতে থাকা ব্যাগের পাশে বসে পড়ল, তারপর গালে হাত দিয়ে বলল, আর একটু পর, আর একটু পর তো কখন থেকেই বলছেন। এই তো আর একটু পর। আমি রেডি হয়ে নেই। আপনার রেডি হতে হবে? ও মা, রেডি হব না? না হলেও চলবে, কেন? কারণ আপনি না রেডি হলেও ভালো লাগে। এই প্রথম তারার মুখে নিজের প্রশংসা শুনে কেমন যেন আনন্দ হচ্ছে সমুদ্রের। আর কেউ কখনো প্রশংসা করলে এতটা ভালো লাগেনি যতটা তারা করার পর হচ্ছে। সমুদ্র ব্লাশিং হয়ে বলল, সত্যি?